আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ উসমান গনি, সহকারী শিক্ষক, অনলাইন ক্লাসে দ্বিতীয়বারের মতো তোমাদের সামনে হাজির হয়েছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্য নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে একটি উদ্দীপক লিখেছি। এই উদ্দীপকের আলোকে আমরা ক নম্বরে সুযোগ ব্যয় কি, রুল 72 বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, মেয়াদ শেষে জনাব রহিম যমুনা ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন, উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা জনাব রহিমের জন্য লাভজনক হবে। প্রথমে আমরা একটু উদ্দীপকটা একটু পড়ে নিই। জনাব রহিম 10 লক্ষ টাকা 7 বছরের জন্য ব্যাংকে রাখতে চান। যমুনা ব্যাংক তাকে 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানের প্রস্তাব দেয় এবং অন্য একটি ব্যাংক মেঘনা ব্যাংক তাকে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। এখানে জ্ঞানমূলক প্রশ্ন আছে, সুযোগ ব্যয় কি। এখন আমরা সুযোগ ব্যয় সম্পর্কে জানব। কোনো একটি প্রকল্পে বিনিয়োগের ফলে অন্য কোনো বিনিয়োগযোগ্য প্রকল্পের আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে। সাধারণত সুযোগ ব্যয় কি, এই প্রশ্নটা অনুধাবনমূলকে বেশি আসে। অনুধাবনমূলকে বেশি আসলে একটু ব্যাখ্যা করে লিখতে হবে। সুযোগ ব্যয় বলতে আমরা ধরি এক খণ্ড জমিতে ধান রোপণ করা যায়, আবার একই সময়ে আমি চাইলে ওখানে গম উৎপাদন করতে পারবো না। যদি একই সময়ে ধান এবং গম উৎপাদন করতে চাই তাহলে কোনোটাই সম্ভব হবে না। হয় ধান উৎপাদন করব, না হলে গম উৎপাদন করব। ধান উৎপাদন করলে গম থেকে আয়ের সুযোগ হারাতে হবে, আর গম উৎপাদন করলে ধান থেকে আয়ের সুযোগ হারাতে হবে। যে কোনো একটি দুটি প্রকল্পের মধ্যে যে কোনো একটির উৎপাদন থেকে আয়ের সুযোগ হারানোকে সুযোগ ব্যয় বলে। অন্যভাবে যদি বলি, ধরি আমার কাছে 5 লক্ষ টাকা আছে, আমি 5 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করলে 5 বছর পরে ওই জমির দাম দ্বিগুণ হতে পারে। আবার সোনালী ব্যাংক আমাকে 10% বার্ষিক চক্রবৃদ্ধি সুদে ব্যাংকে টাকা রাখার প্রস্তাব দেয়। এক্ষেত্রে আমি যদি জমি ক্রয় করি তাহলে ব্যাংকে টাকা জমা রাখার সুযোগ ত্যাগ করতে হবে। যে কোনো একটি সুযোগ ত্যাগ করাকেই সুযোগ ব্যয় বলে। এবার আমরা রুল 72 সম্পর্কে জানব। রুল 72 বা বিধি 72। বার্ষিক চক্রবৃদ্ধিতে নির্দিষ্ট পরিমাণ অর্থ কত সময়ে বা কত সুদের হারে দ্বিগুণ হবে তা নির্ণয় করতে আমরা বিধি 72 ব্যবহার করে থাকি। বিধি 72-এর মাধ্যমে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ নির্দিষ্ট সুদের হারে কত সময়ে দ্বিগুণ হবে অথবা কত সুদের হারে দ্বিগুণ হবে তা আমরা বিধি 72-এর মাধ্যমে জানতে পারি। বিধি 72-এর মাধ্যমে আমরা যদি সময় জানতে চাই তাহলে 72-কে সুদের হার দিয়ে ভাগ করতে হবে। আবার যদি সুদের হার জানতে চাই তাহলে 72-কে সময় দিয়ে ভাগ করলে আমরা সুদের হার পেয়ে যাব। একে বলা হয় বিধি 72। যদি কোনো একটি জমি এখন ক্রয় করলে 10 বছর পরে এর দাম দ্বিগুণ হবে। এখানে সময় হচ্ছে 10 বছর। এখানে আমরা যদি সুদের হার নির্ণয় করতে চাই তাহলে 72-কে আমরা 10 দিয়ে ভাগ করলে সুদের হার পাই 7.2%। আবার যদি দেখা যায় সুদের হার 7.2% দেওয়া আছে, এখন যদি আমরা সময় বের করতে চাই তাহলে 72-কে 7.2 দিয়ে ভাগ করলে আমরা সময়টা পেয়ে যাব। বিধি 72-কে সময় দিয়ে ভাগ করলে সুদের হার পাই, বিধি 72-কে সুদের হার দিয়ে ভাগ করলে সময় পাই। একে বলে বিধি 72। অর্থাৎ বিধি 72-এর জন্য হয় সুদের হার দেওয়া থাকবে, না হলে সময় দেওয়া থাকবে। সময় দেওয়া থাকলে আমরা সুদের হার বের করতে পারবো, সুদের হার দেওয়া থাকলে আমরা সময় বের করতে পারবো। এবার আমরা গ নম্বরে যাই। মেয়াদ শেষে জনাব রহিম
যমুনা ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন। মেয়াদ শেষে জনাব রহিম যমুনা ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন। উদ্দীপকটা আমরা আবার একটু পড়ি। জনাব রহিম 10 লক্ষ টাকা 7 বছরের জন্য ব্যাংকে রাখতে চান। যমুনা ব্যাংক তাকে 9% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদ প্রদানে প্রস্তাব দেয়। অর্থাৎ আমরা 10 লক্ষ টাকার ভবিষ্যৎ মূল্য বের করব, যেটা আমরা পূর্বের ক্লাসে ভবিষ্যৎ মূল্য কীভাবে নির্ণয় করতে হয় তা শিখেছিলাম। এসব এবার আমরা গ নাম্বারে মেয়াদ শেষে জনাব রহিম যমুনা ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন তা নির্ণয় করি। গ নাম্বারে এখানে বর্তমান মূল্য পিবি সমান দেওয়া আছে, $10 লক্ষ টাকা। সময় n 7 বছর। সুদের হার i ইন্টারেস্ট সমান 9% বা 0.9। ভবিষ্যৎ মূল্য আমরা জানি না। ভবিষ্যৎ মূল্য FB সমান 5। এবার আমরা জানি পূর্ববর্তী ক্লাসে আমরা কিভাবে অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয় তা আমরা জেনেছিলাম। আমরা জানি ভবিষ্যৎ মূল্য ফিউচার ভ্যালু FB ইকুয়াল টু PB ইনটু 1 যোগ I টু দি পাওয়ার n। PB হচ্ছে আমাদের 10 লক্ষ টাকা। I হচ্ছে 0.09 সমান হচ্ছে 7। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 1.2803 সমান হয় 1.2803 টাকা। অর্থাৎ আমরা ভবিষ্যৎ মূল্য পাচ্ছি 18,28,039 টাকা। এটা হচ্ছে আমরা মেয়াদ শেষে অর্থাৎ জনাব রহিম যমুনা ব্যাংক থেকে 18,28,039 টাকা ফেরত পাবে। এবার আমরা গ নাম্বারে যাই। উদ্দীপকের দুটি ব্যাংকের মধ্যে কোন ব্যাংকে টাকা রাখা জনাব রহিমের জন্য লাভজনক হবে। এক্ষেত্রে আমরা যমুনা ব্যাংক থেকে 7 বছর পর ভবিষ্যৎ মূল্য পেয়েছি 18,28,039 টাকা। এবার আমরা মেঘনা ব্যাংক থেকে 7 বছর পরের ভবিষ্যৎ মূল্যটা নির্ণয় করব। ভবিষ্যৎ মূল্য নির্ণয় করে তখন আমরা দেখব বা আমরা ভাবো যে কোন ব্যাংকে টাকা রাখলে জনাব রহিমের জন্য লাভজনক হবে। এবার আমরা ঘতে চলে যাই। ঘ নাম্বারে আমরা বর্তমান মূল্য পাচ্ছি পিবি 10 লক্ষ টাকা, সময় n সমান 7 বছর, সুদের হার এখানে সুদের হার একটু তারতম্য আছে
মেঘনা ব্যাংকে সুদের হার হচ্ছে 8% বা 0.08। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে মেঘনা ব্যাংক তাকে 8% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদে প্রস্তাব দেয়। মাসিক চক্রবৃদ্ধি বছরে 12 মাস, তার মানে এক বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে। যমুনা ব্যাংকে ছিল বার্ষিক 9% হারে, বছরে একবার। এখানে 8% হারে মাসিক, এই 8%টা বছরে 12 বার যোগ হবে। তাহলে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যা, এটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব 12 বার। বছরের চক্রবৃদ্ধি হবে 12 বার। অনেক সময় 8% হারে মাসিকের জায়গায় 3 মাস অন্তর থাকতে পারে, 4 মাস অন্তর থাকতে পারে। 3 মাস অন্তর হলে আমরা 3 দিয়ে 12কে ভাগ করব, তখন বছর হবে 4 বার। 4 মাস অন্তর থাকলে 4 দিয়ে আমরা 12কে ভাগ করলে তখন পাবো 3 বার। এখানে যেহেতু মাসিক বলছে, তার মানে বছরে 12 বার, প্রতি মাসে একবার করে চক্রবৃদ্ধি হবে। ভবিষ্যৎ মূল্য FB সমান what? অর্থাৎ ভবিষ্যৎ মূল্য আমরা জানি যেহেতু মাসিক চক্রবৃদ্ধি আসছে বা ত্রৈমাসিক বা 4 মাস পর পর চক্রবৃদ্ধির কথা আসবে, তখন আমরা ইন্টারেস্টকে এন দিয়ে ভাগ করব, অর্থাৎ ইন্টারেস্টকে বছরের চক্রবৃদ্ধি সংখ্যা দিয়ে ভাগ করব। পিবি ইনটু এন যোগ আই, এটাকে আমরা এন দ্বারা ভাগ করব। এন বছরের সংখ্যা 7, সাথে সাথে আমরা এনটা গুণ করব। পিবি 10 লক্ষ টাকা প্রেজেন্ট ভ্যালু, এন বছরের চক্রবৃদ্ধি সংখ্যা, 0.08 ইন্টারেস্ট, এন 7, এন 12। এই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই 0.006784। এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাই এক 1.747908, 1.7479 টাকা। 17,47,908 টাকা। মেঘনা ব্যাংক থেকে 7 বছর পর যারা বহি ফেরত পাবেন 17,47,908 টাকা। আমরা কিন্তু 2 নম্বরে যমুনা ব্যাংক থেকে কত টাকা ফেরত পাবেন তা নির্ণয় করেছিলাম, সেটা হচ্ছে 18,28,039 টাকা।
গ হতে প্রাপ্ত। যমুনা আমরা দেখতে পাচ্ছি মেয়াদ শেষে যমুনা ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ 18,28,039 টাকা এবং মেঘনা ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ 17,47,908 টাকা। যেহেতু এখানে আমরা মেয়াদ শেষে যমুনা ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ পাচ্ছি 18,28,039 টাকা এবং মেঘনা ব্যাংক থেকে প্রাপ্য টাকার পরিমাণ পাচ্ছি 17,47,908 টাকা। যেহেতু যমুনা ব্যাংক থেকে 80,131 টাকা বেশি পাচ্ছে, সেহেতু জনাব রহিমের যমুনা ব্যাংকে টাকা রাখা লাভজনক হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমার ক্লাসটা মনোযোগ সহকারে দেখেছ এবং শুনেছ এবং অঙ্কটাও বোঝার চেষ্টা করেছ। তোমরা বাসায় নিয়মিতভাবে পড়াশোনা করবে এবং এই অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এগুলা অনুশীলন করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘুরে থাকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।